আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের অ্যাডমিশন প্রোগ্রাম পদার্থবিজ্ঞান ২য় বর্ষের আজকের ক্লাসটিতে আমি সৈয়দ আল নাহিয়ান আপনাদের জানাতে চাই স্বাগতম। আমরা আমাদের আজকের ক্লাসে অধ্যায় ১০ সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্সের আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এবং আমাদের আজকের আলোচনায় আমরা বেসিক্যালি ২ ধরনের প্রবলেম নিয়ে কথা বলব। প্রথমত ডায়োড নিয়ে প্রবলেম নিয়ে কথাবার্তা বলব এবং তারপর আমরা ট্রানজিস্টর রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে কথাবার্তা বলব ইনশাআল্লাহ। তো ডায়োড নিয়ে প্রবলেমে দেখা যাচ্ছে আমরা জানি বেসিক্যালি পিএন জাংশন ডায়োড আমরা কিভাবে গঠন করি। সেখানে আমাদের নিঃশেষিত স্তর দরকার হবে একটা ডিপ্লেশন লেয়ার, যেটাকে আমরা বলেছি যে যখন আমরা পিএন জংশন পাশাপাশি কানেক্ট করার পরে এই দুটোর পাশেই যে আমাদের হচ্ছে গিয়ে সরু এবং ধনাত্মক এবং ঋণাত্মক আধানকে পৃথক করে রাখা যে অঞ্চল, যেখানে বেসিক্যালি গতিশীল আধান নিঃশেষ হয়ে যায় এবং ওখানে কোনো গতিশীল আধান বাহকের অস্তিত্ব থাকে না, ওই স্তরকে আমরা বলবো ডিপ্রেশন লেয়ার বা নিঃশেষিত অঞ্চল। এবং সম্মুখ ঝোঁক তখনই থাকবে যখন বেসিক্যালি আলটিমেটলি আমাদের একটা পার্টিকুলার জংশনের মধ্যে আমরা বিদ্যুৎ প্রবাহ পাবো, অর্থাৎ জংশনে এমনভাবে বহিস্থ ভোল্টেজ প্রয়োগ করবো যাতে করে বিভব প্রাচীর হ্রাস হয় এবং তড়িৎ প্রবাহ চালু হয়। আর বিপরীত ঝোঁক তখনই হবে যখন জংশনে এমনভাবে আমরা এক্সটার্নাল ভোল্টেজ বা বিভব প্রয়োগ করব যাতে করে বিভব প্রাচীরের প্রশস্ততা বৃদ্ধি পায় বা উচ্চতা বৃদ্ধি করে, তাকে আমরা বলবো বিপরীত ঝোঁক। এবং উই ডু নো হাউ দিস ওয়ার্ক। এখন এগুলো নিয়ে আমরা কথাবার্তা তা বলতে চাই না। আমরা বেসিক্যালি যেটা করতে চাই, এই টপিকগুলোর উপর রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আপনাদের সামনে উপস্থাপন করে আপনাদের জন্য এই ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভের রাস্তাটা একটু ইজিয়ার করে দিতে চাই। তো চলুন আমরা শুরু করি। আমরা হচ্ছে গিয়ে জেনারেল ভোল্টেজ আমরা জানি, যখন হচ্ছে বিপরীত বায়াসে যদি আমরা যাই, ভোল্টেজ বৃদ্ধি করতে করতে একটা ক্রান্তি মানে পৌঁছায় যখন দেখা যায় যে বিপরীত কারেন্ট হঠাৎ করে অনেক গুণে বেড়ে যায়। এই সময় পিএন জাংশন সম্পূর্ণভাবে ভেঙে যায় এবং এই বিশেষ ভোল্টেজকে আমরা বলি জেনারেল ভোল্টেজ বা ব্রেকডাউন ভোল্টেজ। এবং গতিরোধ বা ডায়নামিক রেজিস্ট্যান্স আমরা বলি পিএন জাংশনে বহিস্থ ভোল্টেজ প্রয়োগ করা হলে তড়িৎ প্রবাহে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তাকে আমরা বলি গতিরোধ। ঠিক আছে। এবং ইন দিস পার্টিকুলার কেস আমরা পিএন আমাদের যে হচ্ছে গিয়ে ফরওয়ার্ড কারেন্ট বা মানে কারেন্ট ভার্সেস বায়াসের যে আমাদের হচ্ছে কি এখানে আই ভার্সেস ভি গ্রাফটা, সেই গ্রাফটা দেখতে পাচ্ছি। তো এই গ্রাফ এবং এই প্রবলেমগুলো রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম যদি আমরা সলভ করি, আমরা হয়তো বা বুঝতে পারবো কিভাবে এইগুলো আসলে কাজ করে। তো যেমন আমাদের কাছে বলা হচ্ছে যে পিএন জাংশনে 0.6 ভোল্ট বিভব পার্থক্যের জন্য 14 মিলি অ্যাম্পিয়ারের বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন পাওয়া গেল। আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে জাংশনের গতীয় রোধ কত। একটু আগে আমরা স্লাইডে দেখে আসছি যে আমাদের গতীয় রোধের ইকুয়েশন দেওয়া আছে R = ডেল্টা ভি ওভার ডেল্টা আই, রাইট? সো আমরা সেটাই এখানে লিখি, R = ডেল্টা ভি ওভার ডেল্টা আই। এখন এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু বলে দিয়েছি যে বিভব পার্থক্যের পরিবর্তন আমরা কত করছি, 0.6 ভোল্ট বিভব পার্থক্যের পরিবর্তন করছি। ওকে, তাহলে আমাদের ডেল্টা ভি হচ্ছে 0.6 ভোল্ট এবং আমরা বিদ্যুৎ প্রবাহে কতটুকু পরিবর্তন পেয়েছি, 14 মিলি অ্যাম্পিয়ার। সো ডেল্টা আই স্ট্যান্ডস 14 into 10 to the power minus 3 amperes, right? সো এখান থেকে আমরা কিন্তু আসলে আলটিমেটলি আর এর মান বলতে পারি 0.6 over 14 times 10 to the power minus 3। যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে দাঁড়াবে আমাদের জন্য আর এর মান বা গতিরোধের মান দাঁড়াচ্ছে 42.86 ohms। সো এটাই তাহলে আমাদের জন্য অ্যান্সার। জাংশনের গতিরোধ হচ্ছে 42.86 ohms। পরবর্তী প্রবলেমে যাই। বলা হচ্ছে আমাদের বর্তনীর প্রবাহ মাত্রা কত। খেয়াল করে দেখি, আমরা বলছি হচ্ছে গিয়ে এই যে বর্তনীটা আছে এখানে দুটো ডায়োড আছে, একটা সিলিকনের তৈরি ডায়োড এবং একটা জার্মেনিয়ামের তৈরি ডায়োড। আমরা জানি যখন সিলিকনের তৈরি ডায়োডকে জাম্প করতে হয় তখন তাকে ইফেক্টিভলি কাজে লাগার জন্য 0.7 ভোল্টের একটা বিভব প্রাচীরের জাম্প আমার দরকার হয় এবং জার্মেনিয়াম থেকে যদি আমাকে জাম্প করতে হয় তাহলে 0.3 ভোল্টের একটা বিভবের জাম্প লাগে আমাদের। খেয়াল করলে দেখবেন যে আমরা এখানে যে হচ্ছে গিয়ে আমাদের এই সার্কিটের বাম পাশে 15 ভোল্ট এবং ডান পাশে যেহেতু আর্থিং করা, সো এখানে 0 ভোল্ট, তার মানে বিভব পার্থক্য কত, বিভব পার্থক্য বেসিক্যালি 15 ভোল্ট, তাই তো? এখন এই 15 ভোল্ট থেকে যখন হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজে বিদ্যুৎ প্রবাহ যাবে, আমরা জানি বিদ্যুৎ প্রবাহের ধর্ম হচ্ছে সবসময় সে সব থেকে কম বাধার জায়গা দিয়ে বা কম বাধার রাস্তা দিয়ে যাবে। সো দেখেন মেইন লাইনে যে বিদ্যুৎ প্রবাহ আই আছে সে কিন্তু এই পয়েন্টে এসে আলটিমেটলি দুটো ভাগে ভাগ হওয়ার সম্ভাবনা আছে, তাই না? একটা উপরে যাবে I1, একটা নিচে নামবে I2। আমরা দেখতে পাচ্ছি I1 যে প্রবাহটা আছে সেটা যদি হচ্ছে গিয়ে সিলিকন ডায়োডকে ওভারল্যাপ করে যাওয়ার চেষ্টা করে তাকে কিন্তু 0.7 ভোল্ট ড্রপ করতে হবে। ওয়্যারঅ্যাজ যদি জার্মেনিয়ামের দিক দিয়ে আমাদের বিদ্যুৎ প্রবাহ যাওয়ার চিন্তা করে তাকে কিন্তু 0.3 ভোল্ট জাম্প করতে হবে। সো আমরা কিন্তু বুঝতে পারছি যে জার্মেনিয়ামের জন্য তাকে ভোল্টেজ কম ড্রপ করতে হবে। সো অবভিয়াসলি এখানে বিদ্যুৎ প্রবাহ কোনোভাবেই আলটিমেটলি আর
সিলিকনের মধ্য দিয়ে যাওয়ার চিন্তা করবে না, রাইট? সো বেসিক্যালি আমরা কিন্তু বলতে পারি যে আমাদের এই যে 3 কিলো ওম যে রোধটা আছে সেই রোধের বাম পাশে আমরা 15 ভোল্টের বিভব নিয়ে এসেছিলাম, কিন্তু সেখান থেকে 0.3 ভোল্ট ড্রপ করে এই ডায়োডটা অ্যাক্টিভেট হবে, নট দ্য সিলিকন ওয়ান। তখন আমরা বলবো হচ্ছে কি বেসিক্যালি আমাদের যে ভোল্টেজ মানে 3 কিলো ওমের বাম পাশের ভোল্টেজ কত, 15 মাইনাস 0.3 ইকুয়ালস টু বেসিক্যালি 14.7 ভোল্ট, তাই তো? এবং এই পাশে যেহেতু 0 ভোল্ট, তার মানে আমরা কিন্তু এখান থেকে বিদ্যুৎ বর্তনীর প্রবাহ মাত্রা খুব সহজেই বলতে পারি I is equals to basically V over R, তাই তো? এখানে তাহলে বিভব পার্থক্য আমরা যেই রোধটা চাচ্ছি সেই রোধ কত? রোধ হচ্ছে আমাদের 3 কিলো মানে 3000 ওহমস, এবং 3000 ওহমের দুই পাশে বিভব পার্থক্য কত? আমাদের 14.7 ভোল্টস। সো আমরা কিন্তু এখান থেকে খুব সহজেই আসলে আলটিমেটলি মান বের করতে পারবো, এবং আপনারা যদি ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশনে মান I দেখবেন 4.9 into 10 to the power minus 3 amperes। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা এই প্রবলেমটি সলভ করেছি। পরবর্তীতে যদি যাই, পরবর্তীতে আমাদের কাছে বলা হচ্ছে বর্তনীর প্রবাহ মাত্রা কত জিজ্ঞাসা করা হয়েছে। এখানেও একটা বর্তনী আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্লাস এবং মানে এখানে 30 ভোল্ট এবং এই পাশে হচ্ছে V0 আদি আমাদের ভোল্টেজ, এবং এখানে আমাদের ডায়োড কন্টিনিউড আছে, এবং এই ডায়োডের এই পাশে আমাদের একটা 1 কিলো ওহমের রোধ কানেক্টেড আছে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি প্রবলেমটা কিভাবে সলিউশন করেছি। আমরা আমাদের পরবর্তী প্রবলেমে চলে যাই। পরবর্তী প্রবলেমে বলা হচ্ছে বর্তনীর প্রবাহ মাত্রা কত যদি D একটি আদর্শ ডায়োড হয় আলটিমেটলি, ঠিক আছে? এখন যেহেতু আদর্শ ডায়োডের ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে ওখানে কোনো বেসিক্যালি ভোল্টেজের ড্রপ ঘটবে না, সুতরাং আমরা বলবো VD is equals to basically 0। যেহেতু ভোল্টেজের ড্রপ ঘটবে না, এখানে 30 ভোল্ট থেকে আলটিমেটলি যদি 0 তে কানেক্টেড করি আমরা, তাহলে কিন্তু খুব সহজে বলতে পারি আমাদের এখানে I equals to basically 30 over 1000, ঠিক আছে? কারণ কোনো কোথাও আমাদের যেই ডায়োডে থাকুক না কেন, এখানে আলটিমেটলি কোনো প্রকার ভোল্টেজের ড্রপ আমরা এখানে দেখব না। ওকে ওকে, ভেরি গুড। যদি ভোল্টেজের ড্রপ না দেখি তাহলে আমরা আলটিমেটলি কত পাচ্ছি বিদ্যুৎ প্রবাহ? এখানে 0.03 অ্যাম্পিয়ার। এটাই তাহলে আমাদের জন্য অ্যান্সার, বর্তনীর প্রবাহ। পরবর্তী প্রবলেমে যাই। বলা হচ্ছে এরকম একটা কেসে বর্তনীর প্রবাহ মাত্রা কত। খেয়াল করলে দেখবেন আমরা যদি এখানে হচ্ছে গিয়ে খেয়াল করি, এখানে 10 ভোল্টের ব্যাটারি আছে, এখানে 5 ভোল্টের ব্যাটারি আছে, মাঝখানে 1 কিলো ওহমের রোধ আছে, এবং I যে বিদ্যুৎ প্রবাহটি যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি 10 থেকে 5 এর দিকে যাচ্ছে, বিকজ অবভিয়াসলি হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে যাবে। যখন যাবে খেয়াল করে দেখেন আইটা আমাদের আলটিমেটলি 1 কিলো ওহমের মধ্য দিয়ে গিয়ে আলটিমেটলি এখানে একটা সমান্তরাল সেটআপে কানেক্টেড দুটো ডায়োড আছে, এবং এই ডায়োডের জন্য যদি আমরা হচ্ছে কি এটাকে এ বিন্দু নাম দেই, এ বিন্দু থেকে আলটিমেটলি I বিদ্যুৎ প্রবাহ দুটো ভাগে ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটা এ থেকে উপরের দিকে যাবে, আর একটা এ থেকে নিচের দিকে যাবে। আমরা দেখতে পাচ্ছি এ থেকে উপরের দিকে যে বর্তনীর প্রবাহ মাত্রা যদি যায়, সে কিন্তু বেসিক্যালি একটা রিভার্স বায়াস ডায়োডের মধ্যে কানেক্টেড হচ্ছে, তাই না? সো রিভার্স বায়াস যদি হয় তাহলে এটাতে কিন্তু কোনো বিদ্যুৎ প্রবাহ যাবে না, এই ডায়োডটা ওপেনই হবে না আলটিমেটলি। সো আমাদের বিদ্যুৎ প্রবাহ পুরাটা ডাইভার্টেড হয়ে নিচে দিয়ে চলে যাবে, এবং নিচে দিকে আলটিমেটলি 5 ভোল্টের এখানে এসে বিদ্যুৎ প্রবাহ শেষ হবে, বিকজ হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজে আমাদের বিদ্যুৎ প্রবাহ আলটিমেটলি এরকম করে চলতে থাকবে। সো আমরা কিন্তু বলতে পারি বেসিক্যালি এখানে আমার 1 কিলো ওহম যে রোধ আছে, যে রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সের উভয় পাশের বিভব পার্থক্য হচ্ছে 10 মাইনাস 5 মাইনাস 0.7। এই মাইনাস 0.7টা কেন? বিকজ এই যে এখানে আমাদের যে PN জাংশন ডায়োডটা আছে, যেটা ফরওয়ার্ড বায়াসে পাবো, নরমালি যদি কিছু আমাদের কোয়েশ্চেনে বলে না দেওয়া থাকে যেটা কিরকম ডায়োড, আমরা ধরে নেব এটা সিলিকনের ডায়োড, এবং সিলিকনের ডায়োডের জন্য আমরা অ্যাক্টিভেটিং ভোল্টেজ হচ্ছে 0.7 ভোল্ট, ঠিক আছে? সো সেই মানটা ব্যবহার করে আমরা এখানে বলবো 1 কিলো ওহম রোধের দুই পাশে হচ্ছে গিয়ে আমাদের টোটাল কতটুকু, তাহলে 5 minus 0.7, that is basically 4.3 ভোল্ট হওয়া উচিত, তাই না? সো আমরা বলতে পারি 1 কিলো ওহমের দুই পাশে 4.3 ভোল্ট বিভব পার্থক্য আছে, সুতরাং বর্তনীর প্রবাহ মাত্রা I ইকুয়ালস টু হওয়া উচিত V over R বা 4.3 over 1000 equals to 0.0043 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এটাই তাহলে আমাদের এখানে বর্তনীর বিদ্যুৎ প্রবাহ। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা প্রবলেমটি সলভ করেছি। আমরা আমাদের পরবর্তী প্রবলেমে মুভ অন করি। বলা হচ্ছে একটি আদর্শ ডায়োডের সাথে 2 কিলো ওহম রোধ সমান্তরালে যুক্ত আছে, আবার এই সমবায়টি আরো একটি 3 কিলো ওহম রোধের সাথে সিরিজে যুক্ত করে পুরো সার্কিটে 32 ভোল্ট সাপ্লাই করা হলো।
আমাদেরকে প্রথমে প্রশ্ন করা হচ্ছে বর্তনীর প্রবাহ মাত্রা কত, দ্বিতীয় প্রশ্ন করা হচ্ছে সার্কিটের ডায়োড ব্রাঞ্চের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে, এবং তৃতীয় প্রশ্ন করা হচ্ছে 2 কিলো ওম রোধের মধ্য দিয়ে কি পরিমাণ ভোল্টেজের ড্রপ ঘটবে। তো এই প্রবলেমটা সলিউশনের জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, তো আমরা যেটা করব আমরা আগে সার্কিটটা ড্র করব। বলা হচ্ছে একটি আদর্শ ডায়োডের সাথে একটি 2 কিলো ওম রোধ সমান্তরালে যুক্ত আছে। সো ধরে নিচ্ছি এটা আমাদের জন্য সেই আদর্শ ডায়োড, এবং এই আদর্শ ডায়োডের সাথে আমরা একটা 2 কিলো ওমের রোধ সমান্তরালে যুক্ত করলাম, এবং তারপর এই সমবায়ের সাথে আরো একটি 3 কিলো ওমের রোধ যুক্ত করে আমরা পুরো সার্কিটে একটা ব্যাটারি কানেক্ট করলাম, যেই ব্যাটারি আলটিমেটলি কত 32 ভোল্ট বিদ্যুৎ সাপ্লাই করছে। এটা আমাদের 2 কিলো ওমের জন্য, আর এটা হচ্ছে আমাদের জন্য 3 কিলো ওমের জন্য, এন্ড এটা হচ্ছে আমাদের জন্য সেই আইডিয়াল ডায়োড ডি। এখন খেয়াল করে দেখেন, যদি আইডিয়াল ডায়োড ডি হয় তাহলে ডি এর জন্য ভোল্টেজ ড্রপ কত হবে? আমাদের জন্য অবভিয়াসলি 0 হবে, কারণ আদর্শ ডায়োডের জন্য কোনো ভোল্টেজ ড্রপ হবে না। এবং 32 ভোল্টের এই ব্যাটারি থেকে বা এই উৎস থেকে যে বিদ্যুৎ প্রবাহিত হয়ে আপনারা খেয়াল করে দেখেন আমাদের সার্কিটের প্রথমে যদি এ বিন্দুতে এসে দাঁড়ায়, এ বিন্দু থেকে এসে যদি আদর্শ ডায়োডের মাঝখান দিয়ে বিদ্যুৎ প্রবাহ যেতে হয় তাহলে হচ্ছে গিয়ে তাকে কোনো ভোল্টেজ ড্রপ করতে হবে না। কিন্তু 2 কিলো ওম বিদ্যুতের মধ্যে 2 কিলো ওম রোধের মাঝখান দিয়ে যদি এই বিদ্যুৎ প্রবাহকে যেতে হয় তাহলে বিশাল একটা ভোল্টেজ ড্রপ তাকে করতে হবে। সো অবভিয়াসলি বিদ্যুৎ প্রবাহ সবসময় কি করবে? মিনিমাম রেজিস্ট্যান্সের পাথ দিয়ে যাওয়ার চেষ্টা করবে, এন্ড দ্যাট ইজ বাই বিদ্যুৎ প্রবাহ কখনোই 2 কিলো ওমের মাঝখান দিয়ে প্রবেশ করবে না। আমরা কিন্তু তাহলে বলতে পারি বর্তনীর যে প্রবাহ মাত্রা আই, ক নাম্বারের অ্যান্সারের জন্য বর্তনীর প্রবাহ মাত্রা আই ইকুয়ালস টু কতটুকু হবে? খেয়াল করেন, সে আলটিমেটলি শুধুমাত্র 3 কিলো ওমের একটা রোধ পাচ্ছে এবং 32 ভোল্ট তার বিভব। আমরা তাহলে বলবো আই ইজ ইকুয়ালস টু ভি ওভার আর ইজ ইকুয়ালস টু 32 ওভার 3000। ঠিক আছে, সো আই এর মান কত পাচ্ছি আমরা তাহলে দেখি। আই এর ভ্যালু হচ্ছে 0.01 অ্যাম্পিয়ার। আই এর ভ্যালু হচ্ছে 0.01 অ্যাম্পিয়ার। তো আমরা যদি এখন খ নাম্বারটা দেখি, খ নাম্বারে আমাদের কাছে বলা হচ্ছে ডায়োড ব্রাঞ্চের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সার্কিটের মধ্যে বেসিক্যালি আমাদের 2 কিলো ওমের মধ্য দিয়ে কোনো প্রবাহই যাচ্ছে না, বর্তনীর সম্পূর্ণ প্রবাহই ডায়োড ব্রাঞ্চের মধ্য দিয়ে যাচ্ছে। সুতরাং আমরা বলতে পারি আইডি ইজ ইকুয়ালস টু আই ইজ ইকুয়ালস টু আলটিমেটলি 0.01 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবং আমাদের গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে 2 কিলো ওম রোধের মধ্য দিয়ে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ ঘটবে। অ্যাজ উই ক্যান সি যে 2 কিলো ওমের মধ্য দিয়ে প্রবাহের পরিমাণ কত? 0। সুতরাং সেখানে অবশ্যই ভোল্টেজ ড্রপের পরিমাণও ভি প্রাইম ইকুয়ালস টু কতটুকু হবে? 0, কারণ সেদিক দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহই যাচ্ছে না, সো ভোল্টেজ ড্রপ হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো আশা করি আমরা প্রবলেমটি কিভাবে সলভ করেছি বুঝতে পেরেছি। পরবর্তী প্রবলেমে চলে যাই। বলা হচ্ছে চিত্রে একটি সিলিকন এবং জার্মেনিয়াম ডায়োডের দুটি নীল ভোল্টেজ দেওয়া আছে। আমাকে প্রশ্ন করেছে 5.6 কিলো ওম রোধের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ হবে। তো আমরা দেখি আমাদের চিত্রটি, যে আমাদের প্রথমে 12 ভোল্টের একটা বিভব, তারপর সিলিকন, তারপর জার্মেনিয়াম এবং তারপর 5.6 কিলো ওমের রোধ, তারপর আর্থিং করা। যেখানে আর্থিং করা আমরা বলতে পারি সেখানে বেসিক্যালি 0 ভোল্ট বিভব আছে। তো আমরা কিন্তু এরকম করে বুঝতে পারছি যে যখন বিদ্যুৎ প্রবাহ যাবে সিলিকন ডায়োডটাকে ওপেন করার জন্য সে প্রথমে 0.7 ভোল্টের একটা ড্রপ ঘটাবে, তারপর জার্মেনিয়ামকে ওপেন করার জন্য সে আবার 0.3 ভোল্টের একটা ড্রপ ঘটাবে। সো আমরা কিন্তু বলতে পারি যে 5.6 কিলো ওম রোধের দুই প্রান্তে বেসিক্যালি আমরা কিন্তু সম্পূর্ণ 12 ভোল্টেজের বিভব পার্থক্য পাবো না। আমরা পাবো 12 মাইনাস 0.7 মাইনাস 0.3 ইজ ইকুয়ালস টু বেসিক্যালি আমরা 11 ভোল্টের বিভব পার্থক্য পাবো কার দুই পাশে অ্যাক্রস 5.6 কিলো ওহমস, তাই তো? তাহলে আমরা কি পরিমাণ তড়িৎ প্রবাহ আই ইজ ইকুয়ালস টু পাবো? আই ইজ ইকুয়ালস টু আমরা বলবো ভি ওভার আর। ভি হচ্ছে আমাদের জন্য 11 ভোল্ট ওভার 5600 হচ্ছে গিয়ে আমাদের রোধের মান। তো আমরা যদি ক্যালকুলেশনটা করি আমরা মান পাচ্ছি 1.96 টাইমস 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার্স। ঠিক আছে, প্রশ্ন করেছে যদি জার্মেনিয়াম ডায়োডটি উল্টো করে সংযোগ দেই তাহলে আমাদের রোধটির দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে।
তো আমরা বুঝতে পারছি যে যদি হচ্ছে গিয়ে দ্বিতীয় কেসে আমাদের কোয়েশ্চেন ওয়াইজ সিলিকনের ডায়োড যেভাবে আছে, সিলিকনেরটাকে আনচেঞ্জড অবস্থায় রেখে আমরা যদি জার্মেনিয়ামের ডায়োডটাকে চেঞ্জ করে তারপর কানেকশন দেই, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের জন্য খেয়াল করে দেখি যে জার্মেনিয়ামের যে ডায়োডটি আছে সেটা কিন্তু বেসিক্যালি বিমুখী ঝোঁকে পড়ে যাচ্ছে, তাই না? যদি তাই হয় তাহলে কিন্তু আমরা বলবো ইন দিস পার্টিকুলার কেস টোটাল আই ইজ ইকুয়ালস টু 0, এবং আই যদি 0 হয় তাহলে হচ্ছে গিয়ে দুই প্রান্তের বিভব পার্থক্য কোষের অবশ্যই কত হবে? 0। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের সলিউশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে করলাম। পরবর্তী প্রবলেমে আমরা চলে যাই। পরবর্তী প্রবলেমের পূর্বে আমরা ট্রানজিস্টর নিয়ে কথাবার্তা কিছু বলে নিব। আমরা জানি দু রকমের ট্রানজিস্টর আমরা করতে পারি, পিএনপি ট্রানজিস্টর অথবা এনপিএন ট্রানজিস্টর, এবং আমরা সেটাকে ট্রানজিস্টর ডায়াগ্রাম অথবা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করতে পারি। এবং ট্রানজিস্টর আমরা বেসিক্যালি তিন রকম কনফিগারেশনে দেখবো। একটা হচ্ছে কমন বেস ট্রানজিস্টরস, তারপর আমরা দেখতে পাচ্ছি কমন এমিটার ট্রানজিস্টরস, এবং হচ্ছে গিয়ে আমাদের কমন কালেক্টর কনফিগারেশন, তাই তো? এবং এই কনফিগারেশনগুলো বিভিন্নভাবে বিভিন্ন প্রয়োজনে আমরা বিভিন্ন সার্কিটে ইউজ করব। এবং এই সার্কিটগুলোতে ইউজ করার জন্য যে ফর্মুলাগুলো আমরা জানি, আমরা ওই এমিটার কারেন্ট ইকুয়ালস টু বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট, অথবা এমিটার কারেন্টের চেঞ্জ ইকুয়ালস টু বেস কারেন্টের চেঞ্জ প্লাস কালেক্টর কারেন্টের চেঞ্জ। এখানে আলফা হচ্ছে কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর এবং বিটা হচ্ছে আমাদের জন্য কারেন্ট গেইন, এবং আলফা এবং বিটার মধ্যে সম্পর্কটাও এখানে দেওয়া আছে। এইগুলোকে আমাদের ফ্রিকোয়েন্টলি বিভিন্ন রকম প্রবলেমের জন্য ইউজ করতে হবে, সো ফর্মুলাগুলোকে একটু কষ্ট করে মাথায় রাখবেন। আমরা এখন যেটা করব, এই প্রবলেমগুলোকে সলভ করব বেসড অন দিস প্রিভিয়াস ফর্মুলাস। হয়তোবা আমাদের জন্য পুরো সিনারিওটা বুঝতে তখন আরো একটু বেশি ইজিয়ার হয়ে যাবে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা বুঝতে পারছি হয়তোবা যে কোন ফর্মুলাটা আমরা ব্যবহার করব। আমরা একটু আগে দেখে আসলাম যে একটা ট্রানজিস্টরের জন্য এমিটার কারেন্ট ইকুয়ালস টু হচ্ছে বেস কারেন্ট প্লাস তার যে কালেক্টর কারেন্ট, এই দুজনের সমষ্টির সমান। সো আমাকে বলা হচ্ছে যে নিঃসারক এবং পিট প্রবাহ যদি দ্বিগুণ করা হয় তারপর ট্রানজিস্টরের প্রবাহ লাভের কি পরিমাণ পরিবর্তন হবে। সো প্রবাহ লাভের পরিবর্তন যেহেতু জানতে চাচ্ছে, অর্থাৎ কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর নিয়ে আমাদেরকে আমরা হচ্ছে কি বিটা নিয়ে কাজ করছি আলটিমেটলি, তাই তো? আমরা বিটা ব্যাপারটা বের করতে যাচ্ছি। এখন আমরা জানি, একটু আগেই দেখে আসলাম যে বিটার জন্য আমাদের কি কি জিনিস দরকার। বিটার জন্য আমাদের আইসি এবং আইবি দরকার, তাই তো? সো আমরা যদি বলি বিটা ইজ ইকুয়ালস টু আইসি ওভার আইবি, তাই তো? আইসি ওভার আইবি। আমরা এখানে আমাদের কোয়েশ্চেনে কি বলে রেখেছি অলরেডি? আমরা বলেছি নিঃসারক প্রবাহ, যেটা আমাদের জন্য এমিটার কারেন্ট আইই ইকুয়ালস টু বলা হচ্ছে 0.8 মিলি অ্যাম্পিয়ার, এবং আমাদের কাছে পিট প্রবাহ বা বেস কারেন্ট বলে দিয়েছে 0.05 মিলি অ্যাম্পিয়ার, তাই তো? সো এখান থেকে কিন্তু আমরা খুব সহজে আইসি বের করে ফেলতে পারবো, তাই না? সো আইসি কত হবে আমাদের জন্য বুঝতে পারছি আমরা। আইসি ইজ ইকুয়ালস টু বেসিক্যালি আইই মাইনাস আইবি। আইই কত বলা আছে আমাদের কাছে? 0.8 মিলি অ্যাম্পিয়ার মাইনাস 0.05, যেটা বেস কারেন্ট। ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে আইসি পাচ্ছি 0.75 মিলি অ্যাম্পিয়ার। সো তাহলে আমরা এখানে প্রবাহ লাভ বিটা কতটুকু পাচ্ছি? প্রবাহ লাভ বিটা ইজ ইকুয়ালস টু আমরা বলবো আইসি ওভার আইবি ইজ ইকুয়ালস টু 0.75 over 0.05 is equals to 15. তাহলে আমাদের এখানে বিটা পাচ্ছি আমরা 15, এবং অবশ্যই বুঝতে পারছি বিটার কোনো একক থাকবে না, কারণ সিমিলার দুইটা রাশির হচ্ছে যেহেতু অনুপাত, সো বিটার মান আমাদের জন্য 15। আশা করি বুঝতে পেরেছি আমরা কি করে প্রবলেমটি সলভ করলাম। পরবর্তী প্রবলেমে আমরা চলে যাই। বলা হচ্ছে একটি এনপিএন ট্রানজিস্টরকে কমন এমিটার সংযোগ করে বেস এমিটার জংশনে 0.7 ভোল্ট বিভব প্রয়োগ করায় বেস প্রবাহ 8 মিলি অ্যাম্পিয়ার এবং 1.13 বিভব প্রয়োগ করায় বেস প্রবাহ হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার। এই জন্য বহির্বর্তনীতে যদি 150 ওহম লোড রোধের বিপরীতে অ্যামিটার প্রবাহের পরিবর্তন 18 মিলি অ্যাম্পিয়ার পাওয়া যায়, তাহলে আমাদের কাছে বলা হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক বের করো। প্রবাহ বিবর্ধন গুণক বা কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর ইজ আলফা। আলফা আমাদের কাছে বের করতে বলেছে, এবং আমরা সবাই জানি আলফার মান কত। একটু আগেই স্লাইডে আমরা দেখে এসেছি আলফা ইকুয়ালস টু আমরা বলতে পারবো বেসিক্যালি কতটুকু?
আইসি ওভার আইই। এখন যেহেতু এখানে আমরা কারেন্টের পরিবর্তনের কথা বলছি, বিদ্যুৎ প্রবাহের পরিবর্তনের কথা বলছি, সুতরাং আমরা কিন্তু আলফার জন্য সমীকরণ আলটিমেটলি কতটুকু বলতে পারি? আলফার জন্য আমরা সমীকরণ বলবো ডেল্টা আইসি ওভার ডেল্টা আইই। কোন কানেকশনের জন্য সেটা? কানেকশন ভিসিবি এর জন্য। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের জন্য আলফার ভ্যালু। এখন আমরা ট্রানজিস্টরের ক্ষেত্রে বলতে পারি যে ডেল্টা আইই ইজ ইকুয়ালস টু ডেল্টা আইসি প্লাস ডেল্টা আইবি। এখন অ্যাকর্ডিং টু আওয়ার কোয়েশ্চেন আমরা ডেল্টা আইসি কতটুকু পাচ্ছি, অর্থাৎ কালেক্টর কারেন্টে আমার কতটুকু পরিবর্তন আসছে সেটা যদি আমরা আসলে বের করতে চাই, খেয়াল করলে দেখব আমরা এখানে বলেছি বেস প্রবাহের পরিবর্তন কত, 20 মিলি অ্যাম্পিয়ার পাওয়া যাচ্ছে 1.3 ভোল্ট বিভব প্রয়োগ করা, এবং 0.7 ভোল্ট বিভব প্রয়োগ করায় আমরা 8 মিলি অ্যাম্পিয়ারের বেস প্রবাহ পাচ্ছি, তাই তো? সো বেস প্রবাহের পরিবর্তনের জন্য আমরা ডেল্টা আইবি নিয়ে যদি চিন্তা করি, ডেল্টা আইবি আমাদের ফাইনাল কত হচ্ছে? ফাইনাল হচ্ছে 20। ইনিশিয়াল কত? আমাদের ইনিশিয়াল হচ্ছে 8 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ আমরা বলতে পারি 12 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের আইবি এর ভ্যালু, তাই তো? ওকে, এখন আমরা যদি এখান থেকে অ্যামিটার পরিবর্তন, মানে আমাদের এখানে অ্যামিটারের পরিবর্তন কতটুকু দেখা যাচ্ছে, বলা হচ্ছে রোধের 105 ওম লোড রোধের বিপরীতে অ্যামিটার প্রবাহের পরিবর্তন আমরা কতটুকু করছি? 18 মিলি অ্যাম্পিয়ার করছি, তাই তো? সো আমরা কিন্তু বেসিক্যালি ডেল্টা আইই ইকুয়ালস টু বলতে পারবো আলটিমেটলি 18 মিলি অ্যাম্পিয়ার্স, তাই না? সো যদি এরকমই হয় আমরা এখান থেকে তাহলে আইসি ইকুয়ালস টু কত বলছি? আইসি ইকুয়ালস টু আমরা বলতে পারবো ডেল্টা আইই মাইনাস ডেল্টা আইবি, তাই তো? সুতরাং আইসি এর মানটা যদি আমরা ডেল্টা আইসি অর্থাৎ কালেক্টর কারেন্টের যে পরিবর্তনের পরিমাণ সেটা আমরা কতটুকু তাহলে বের করতে পারছি? 18 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে কি আমাদের জন্য আইই এর ভ্যালু 18 মিলি অ্যাম্পিয়ার, এবং মাইনাস আমরা হচ্ছে কি আইবি কত আমাদের জন্য? 12 মিলি অ্যাম্পিয়ার, তাই না? সো ডেল্টা আইসি কত আমাদের জন্য? ডেল্টা আইসি হচ্ছে আমাদের জন্য আলটিমেটলি দেখতে পাচ্ছি 6 মিলি অ্যাম্পিয়ার্স। সো ডেল্টা আইসি আমরা পেয়ে গেছি, এবং আমরা ডেল্টা আইই আগে থেকেই জানি, সুতরাং আমরা এখান থেকে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর যদি বলতে চাই, আলফা ইকুয়ালস টু হচ্ছে আইসি ওভার আই that means 6 over 18 অথবা 1/3 অথবা 0.33। সো আমাদের এখানে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর হচ্ছে 0.33, এবং আলফাও যেহেতু দুটো কারেন্ট ইলেকট্রিসিটির জন্য বা বিদ্যুৎ প্রবাহের এককের অনুপাত, সুতরাং আলফারও কোনো একক আমরা এখানে পাবো না। আশা করি বুঝতে পেরেছি আমরা এতটুকু। পরবর্তী প্রবলেমে যদি আমরা মুভ অন করি, বলা হচ্ছে একটি এনপিএন ট্রানজিস্টরকে সাধারণ নিঃসারক বর্তনীতে রাখা আছে, আমাদের কাছে বিটা ইকুয়ালস টু বলা আছে 100। সংগ্রাহক প্রবাহ যদি 1.5 অ্যাম্পিয়ার হয় তাহলে নিঃসারক প্রবাহের পরিবর্তন কত হবে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে বিটা ইকুয়ালস টু বলে দিয়েছে কতটুকু? 100, তাই না? আচ্ছা, এখন আপনাদের মাথায় রাখতে হবে এই অঙ্কগুলো অবশ্যই খুবই সিম্পল এবং সহজ। এরকম টাইপের প্রবলেম কিন্তু মাঝে মধ্যেই পরীক্ষায় আসে এমসিকিউতে প্লাস সিকিউতে। সো যত বেশি আপনারা এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোকে প্র্যাকটিস করবেন তত আপনাদের জন্য বেটার, বিকজ আপনারা তত দ্রুততার সাথে সলভ করতে পারবেন। এনিওয়েজ, সো বিটা ইকুয়ালস টু আমাদের কাছে বলা আছে 100, এবং আমরা জানি ডেল্টা আইসি যেহেতু বলা হচ্ছে নিঃসারক প্রবাহ বা কালেক্টর কারেন্টের পরিবর্তন হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার, অর্থাৎ ডেল্টা আইসি ইজ ইকুয়ালস টু 1.5 মিলি অ্যাম্পিয়ার। আমি রিয়েলি সরি, ডেল্টা আইসি বলা আছে 1.5 মিলি অ্যাম্পিয়ার এক্স্যাক্টলি। সো আমরা যদি এখান থেকে প্রবাহ লাভ কতটুকু বের করতে পারি, বা আমরা আসলে প্রবাহ লাভের সমীকরণ সবাই জানি, বিটা ইকুয়ালস টু আমরা বলতে পারবো ডেল্টা আইসি ওভার ডেল্টা আইবি অফ ভিসিই, কালেক্টর এমিটারের যে আমাদের বিভব তার মাঝে, তাই তো? এখন এখানে আমরা কিন্তু কিসের মান চাচ্ছি? আমরা চাচ্ছি ডেল্টা আইবি এর মান, তাই তো? ডেল্টা আইবি এর মান যদি আমরা জানি, ডেল্টা আইবি ইজ ইকুয়ালস টু আমরা কি বলবো? ডেল্টা আইবি ইকুয়ালস টু বলবো ডেল্টা আইসি পিট প্রবাহ বা পিট প্রবাহের পরিবর্তন, বেস কারেন্টের যে চেঞ্জ, দ্যাট ইজ ইকুয়ালস টু আমাদের কালেক্টর কারেন্ট বা সংগ্রাহক কারেন্টের যে চেঞ্জ ওভার
বিটা আমাদের এই যে কারেন্ট লাভ বা কারেন্ট গেইনের যে কনস্ট্যান্ট আছে সেটা। সো ডেল্টা আইসি কত? ডেল্টা আইসি আমরা আগেই বলেছি 1.5 মিলি অ্যাম্পিয়ার এবং বিটা আমাদের কাছে বলা হচ্ছে কত? 100। সো আমরা অ্যাকচুয়ালি এখান থেকে মান কতটুকু পাচ্ছি? আমরা মান পাচ্ছি 0.015 মিলি অ্যাম্পিয়ার, ইফ আই এম নট ভেরি রং। ঠিক আছে, আচ্ছা, এখন যেহেতু আমরা ডেল্টা আইবি পাচ্ছি, অর্থাৎ পিট প্রবাহের পরিবর্তন, এবং আমরা আগে থেকে ডেল্টা আইসি পেয়েছি আমাদের কালেক্টর কারেন্ট বা সংগ্রাহক কারেন্টের পরিবর্তন, আমরা কিন্তু বেসিক্যালি আমাদের ট্রানজিস্টরের যে ইকুয়েশন, আমাদের নিঃসারক প্রবাহের পরিবর্তন ইকুয়ালস টু আমরা বলতে পারি ডেল্টা আইবি অর্থাৎ বেস কারেন্টের পরিবর্তন প্লাস আমাদের কালেক্টর কারেন্ট বা সংগ্রাহক কারেন্টের পরিবর্তন। দুটোর মানে আমরা জানি আইবি মাত্র বের করলাম 0.015 এবং আইসি আমাদের আগে থেকে দেওয়া ছিল 1.5 মিলি অ্যাম্পিয়ার। যদি আমরা এই দুটোকে গিয়ে যোগ করি, আপনারা বুঝতে পারছেন কি আমরা মান পাবো 1.515 মিলি অ্যাম্পিয়ার্স। তো আশা করি আমরা বুঝতে পেরেছি কিভাবে আমরা প্রবলেমটি সলভ করলাম। এটাই আমাদের জন্য তাহলে নিঃসারক প্রবাহের পরিবর্তন, or delta IE is equals to 1.515 মিলি অ্যাম্পিয়ার। আমরা আমাদের পরবর্তী প্রবলেমে মুভ অন করি। যদি বলা হচ্ছে একটি ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধন গুণক আলফা এবং কারেন্ট গেইন ফ্যাক্টর যদি বিটা হয়, তবে আলফা এবং বিটা এর মধ্যে সম্পর্ক জানতে চাওয়া হচ্ছে এবং আলটিমেটলি আমাদের কাছে বলা হচ্ছে 1/α বনাম 1/β এর লেখচিত্র আঁকতে বলা হচ্ছে। ওকে, এখন আমরা আলফা এবং বিটার জন্য বেসিক্যালি কিভাবে ইকুয়েশনগুলোকে বিল্ড করব, তার পূর্বে আমরা আমাদের ট্রানজিস্টরের যে অ্যাকচুয়াল ইকুয়েশন IE is equals to IB প্লাস আইসি, এটাকে একবার লিখে রাখি এবং আলফা এবং বিটার মধ্যে যেহেতু সম্পর্ক স্থাপন করতে হবে, সো আমরা বলি আলফা ইজ ইকুয়ালস টু আলটিমেটলি আলফা হচ্ছে, আমরা সবাই জানি আলফা ইকুয়ালস টু কতটুকু, আইসি ওভার IE হচ্ছে আলফা, এবং বিটা হচ্ছে IC ওভার IB, দ্যাট ইজ বিটা, তাই তো? এখন আমরা যদি 1 নম্বর সমীকরণটাকে নিয়ে কাজ করি এবং 1 নম্বর সমীকরণের উভয় পক্ষে যদি আমরা আলটিমেটলি IC দিয়ে ভাগ করে দিই, আপনারা খেয়াল করলে দেখবেন আলফা এবং বিটার মধ্যে দুক্ষেত্রেই আমার IC আছে, এবং সো আমরা যেটা করবো 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে IC দিয়ে ভাগ করে দিব, তাহলে আমরা পাবো IE ওভার IC ইজ ইকুয়ালস টু IB ওভার IC প্লাস 1, তাই না? এখন আমরা কিন্তু এই প্রথম বাম পক্ষের যে পদটি আছে সেটাকে আমরা বলতে পারি 1/α প্লাস দ্বিতীয় যে পদটি আছে ডান পক্ষে, সেটা মানে ডান পক্ষের প্রথম পদ অবশ্য সেটাকে আমরা বলতে পারি 1/β প্লাস হচ্ছে কতটুকু আমাদের জন্য 1, রাইট? ওকে, এখন এখান থেকে আমরা যদি গিয়ে 1/β ইজ ইকুয়ালস টু বলতে চাই 1/α মাইনাস 1, তাতেও আই গেস আমাদের বলতে কোনো সমস্যা নেই। কেন এটা করলাম? কারণ আপনারা খেয়াল করে দেখেন আমাদের কাছে বলছে 1/α বনাম 1/β লেখচিত্র আঁকতে, তাই তো? সো আমরা এখানে যদি গিয়ে y এক্সিস বরাবর আলটিমেটলি 1/α কে চিন্তা করি এবং x এক্সিস বরাবর যদি 1/β কে চিন্তা করি, তাহলে এখান থেকে আমরা y এক্সিস বরাবর আমরা নিলাম কাকে? 1/α কে, এবং x এক্সিস বরাবর আমরা নিচ্ছি কাকে? 1/β কে। এটার গ্রাফ তাহলে দেখতে কিরকম হবে? আপনারা খেয়াল করলে দেখবেন আমরা যদি এটাকে y x এর সাথে মানে আমাদের সরলরেখা সমীকরণের সাথে তুলনা করি, তাহলে কিন্তু মিলবে, কারণ 1/α শুড বি y, 1/β শুড বি x, এবং এটা হচ্ছে আমাদের জন্য c। সো বেসিক্যালি y ইজ ইকুয়ালস টু mx প্লাস c সমীকরণের সাথে আমরা 1/α ইজ ইকুয়ালস টু 1/β প্লাস 1 কে তুলনা করতে পারি। সো আমরা সমীকরণের তুলনা থেকে বলতে পারি যে আমাদের এই সরলরেখাটা y অক্ষের ধনাত্মক অংশ থেকে 1 একক দৈর্ঘ্য ছেদ করে আলটিমেটলি একক ঢালের একটা সরলরেখা সে আমাদেরকে দিচ্ছে আলটিমেটলি, তাই না? সো দিস ইজ দি গ্রাফ, এবং আমরা বুঝতে পারছি এই দুটো ইকুয়েশনই বেসিক্যালি আলফা এবং বিটার মধ্যবর্তী সম্পর্ক, তাই না? এবং এটাকে যদি আমরা আরো একটু ইলাবোরেট করি, আমরা হয়তো বা আরো সুন্দর করে সম্পর্কটা লিখতে পারবো 1/α মাইনাস 1/β ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি 1। এখান থেকে আমরা আলটিমেটলি ক্যালকুলেশন করে কিন্তু বিটার একটা ভ্যালু বলতে পারি, বিটা ইজ ইকুয়ালস টু বলতে পারি আমরা আলফা ওভার 1 মাইনাস আলফা। এটাই কিন্তু আমাদের বিটা এবং আলফা, অর্থাৎ আমাদের প্রবাহ বিবর্ধন গুণক এবং কারেন্ট গেইন ফ্যাক্টরের মধ্যবর্তী সম্পর্ক এখানেই প্রমাণিত হচ্ছে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আমাদের পরবর্তী প্রবলেমে যদি যাই, বলা হচ্ছে 230 ওহম রোধ বিশিষ্ট এমিটার কারেন্টের ফলে 450 কিলো ওহম রোধ বিশিষ্ট কোনো একটা এর জন্য ভোল্টেজ গেইন কতটুকু আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, যেখানে আলফা ইকুয়ালস টু আমাদের কাছে বলে দেওয়া হচ্ছে 0.85। তো এখানে আমরা ভোল্টেজ গেইনের জন্য যে ফর্মুলাটা AV মাথায় রাখতে হবে, AV ইজ ইকুয়ালস টু অলওয়েজ আলফা টাইমস রেজিস্ট্যান্স আউট ওভার রেজিস্ট্যান্স ইন। ঠিক আছে, এখন আলফা কতটুকু বলে দিয়েছে আমাদের কাছে? আলফা বলে দিয়েছে 0.85, তাই তো? এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন দিস পার্টিকুলার কেস আর আউট বলা হচ্ছে 450 কিলো ওহম, তার মানে 450 টাইমস 10 টু দি পাওয়ার 3, এবং আর ইন বলা হচ্ছে আমাদের জন্য 230 ওহমস, তাই তো? সো ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটাই আমাদের জন্য কিন্তু ভোল্টেজ গেইন ফ্যাক্টর। তাহলে আমরা পাচ্ছি মান 1663.04, 1663.04। সো এটাই আমাদের জন্য ভোল্টেজ গেইন AV। তো আশা করি আমরা বুঝতে পেরেছি প্রবলেমটা কিভাবে সলভ করেছি। আমরা আমাদের পরবর্তী প্রবলেমে যদি মুভ অন করি, বলা হচ্ছে একটি NPN ট্রানজিস্টরের সংগ্রাহক প্রবাহ 10 মিলি অ্যাম্পিয়ার, যদি নিঃসৃত ইলেকট্রন 99.7% সংগ্রাহকে পৌঁছায় তাহলে নিঃসরক প্রবাহ, ভূমি প্রবাহ এবং বিবর্ধন গুণক কত জানতে চাওয়া হচ্ছে। আমরা কিন্তু বলতে পারি আমাদের কোয়েশ্চেন ওয়াইজ IC ওভার IE যেটা, সেটাকে বলা হচ্ছে 99.7%, অর্থাৎ 99.7 ডিভাইডেড বাই 100, তাই তো? আমাদের কাছে সংগ্রাহক প্রবাহ অর্থাৎ কালেক্টর ফ্লো কতটুকু বলেছে? কালেক্টর ফ্লো IC আমাদের কাছে বলে দিয়েছে 10 মিলি অ্যাম্পিয়ার, তাই তো? তো আমরা কিন্তু এখান থেকে IE ইকুয়ালস টু বলতে পারি IC টাইমস 100 ওভার 99.7। IC কতটুকু বলা আছে আমাদের কাছে? 10 মিলি অ্যাম্পিয়ার টাইমস 100 99.7 ইকুয়ালস টু gives us the value of 10.03, অর্থাৎ 10.03 হচ্ছে আমাদের জন্য এমিটার কারেন্ট বা নিঃসরক প্রবাহ। ঠিক আছে, সো এটা আমাদের প্রথম পার্টের অ্যান্সার। নিঃসরক প্রবাহ বের হয়ে গেল। এবার আমাদের কাছে ভূমি প্রবাহ বের করতে বলা হচ্ছে। আমরা কিন্তু জানি যে IE ইজ ইকুয়ালস টু IB প্লাস IC। সো ভূমি প্রবাহ বেস কারেন্ট IB ইকুয়ালস টু আমরা কত বলবো? IE মাইনাস IC ইজ ইকুয়ালস টু 10.03 minus 10 is equals to 0.03 মিলি অ্যাম্পিয়ার। সেটা হচ্ছে আমাদের জন্য বেস প্রবাহ IB বের হয়ে গেল, ভূমি প্রবাহ যেটা, এবং প্রবাহ বিবর্ধন গুণক বলা হচ্ছে বের করতে। সো বিটা ইকুয়ালস টু আমরা জানি IC ওভার IB, তাই না? IC কতটুকু আমরা বের করেছি বা দেওয়া আছে IC আসলে 10, এবং IB বের করলাম মাত্র আমাদের 0.03। সুতরাং আমরা বলতে পারি আমাদের এখানে বিটা ইজ ইকুয়ালস টু 333.33। দ্যাটস দ্য বিটা অথবা বিবর্ধন গুণক, সেটা আমরা বের করে ফেললাম। আশা করি আমরা এই প্রবলেমটি বুঝতে পেরেছি। আমরা আমাদের পরবর্তী প্রবলেমে মুভ অন করি। বলা হচ্ছে একটি কমন ট্রানজিস্টরের কমন বেস সার্কিটে এমিটার কারেন্ট 100 মাইক্রো অ্যাম্পিয়ার থেকে 150 মাইক্রো অ্যাম্পিয়ারে বৃদ্ধি করা হয়েছে। ওকে, তাহলে আমরা কিন্তু ডেল্টা IE এর পরিবর্তন পাচ্ছি, তাই না? সো ডেল্টা IE এর পরিবর্তন আমরা জানি IE এর শেষ মান which is 150 মাইনাস IE এর আদি মান which is 100 equals to basically 50 মাইক্রো অ্যাম্পিয়ার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। এতে করে কি হয়েছে ফলাফল? বলা হচ্ছে কালেক্টর কারেন্ট 98 মাইক্রো অ্যাম্পিয়ার থেকে বৃদ্ধি পেয়ে 147 মাইক্রো অ্যাম্পিয়ারে হলো। তাহলে আমরা এখান থেকে ডেল্টা IC পাচ্ছি। ডেল্টা IC কত? 147 মাইনাস 98 মাইক্রো অ্যাম্পিয়ার, অথবা আমরা বলতে পারি এখানে বেসিক্যালি কতটুকু হচ্ছে 49 মাইক্রো অ্যাম্পিয়ার পরিমাণ বিদ্যুতের পরিবর্তন হচ্ছে কোথায়? আমাদের কালেক্টর কারেন্টের। ঠিক আছে, আমাকে প্রশ্ন করা হয়েছে কালেক্টর কারেন্ট, এক্ষেত্রে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর কত? সো আলফা কত? আলফা ইকুয়ালস টু আমরা সবাই জানি যে ডেল্টা IC ওভার ডেল্টা IE। সো এটা ইকুয়ালস টু আমরা বলবো 49 ওভার 50।
তো আমরা মান পাচ্ছি 0.98, এটাই আমাদের জন্য আলফার মান 0.98। তাহলে প্রথম অ্যান্সার আমাদের জন্য এটা 0.98 হচ্ছে আলফা, এবং বিটা কতটুকু দাঁড়াচ্ছে, তাহলে বিটা ইজ ইকুয়ালস টু আমরা বলবো আলফা ওভার 1 মাইনাস আলফা, অর্থাৎ 0.98 ওভার 1 মাইনাস 0.98 gives us the value of বিটা। আমরা যদি ক্যালকুলেশন করি বুঝতেই পারছি এখানে বিটা কত আসবে 49, ঠিক আছে। সো বিটা হচ্ছে আমাদের জন্য 49। সো আমরা কারেন্ট অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর আলফা পাচ্ছি কতটুকু 0.98, এবং কারেন্ট গেইন কতটুকু পাচ্ছি 49। এটাই তাহলে আমাদের জন্য অ্যান্সার। ফাইনাল প্রবলেম আমাদের জন্য আজকে ক্লাসে বলা হচ্ছে কোন ট্রানজিস্টরে 8 মিলি অ্যাম্পিয়ার নিঃসারক প্রবাহ পরিবর্তনের জন্য 7.9 মিলি অ্যাম্পিয়ার সংগ্রাহক প্রবাহের পরিবর্তন ঘটলো। প্রবাহ বিবর্ধন গুণক এবং প্রবাহ লাভ বের করতে বলা হয়েছে। সো সিমিলার, আমরা কাদের কাছে ডেল্টা আইই বলে দেওয়া আছে কতটুকু 8 মিলি অ্যাম্পিয়ার, এবং আমরা ডেল্টা আইসি বের করছি কত, বা বলা আছে কতটুকু 7.9 মিলি অ্যাম্পিয়ার। সো আমরা এখান থেকে আলফা যদি বের করতে চাই, আলফা ইকুয়ালস টু আমরা কত বলবো, alpha is equals to basically delta IC over delta IE, তাই না? delta IC over delta IE equals to আমরা মান যদি বসিয়ে দিই পাবো 0.987, এবং বিটা equals to আমরা জানি alpha divided by 1 minus alpha, ক্যালকুলেশন যদি মান বসিয়ে দিই বিটার ভ্যালু পাবো আমরা 79। এই দুটোই আমাদের কাছে চাওয়া হয়েছে, দুটোই আমরা বের করলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি কিভাবে প্রবলেমটি সলিউশন করেছি। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের ক্লাসটা করার জন্য। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে ক্লাসটা এতক্ষণ ধরে করার জন্য। আমি সৈয়দ আল নাহিয়ান আপনাদের কাছ থেকে আজকে এখানেই সাইন অফ করে নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে ভবিষ্যতে আমাদের অন্য কোনো ক্লাসে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।